আসসালামু আলাইকুম। লিন এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি আদর্শ বীজতলা তৈরি করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি একজন নতুন কৃষক হন অথবা প্রতি বছরই ধানের চাষ করেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ ভালো ফলনের প্রথম শর্ত হলো স্বাস্থ্যবান, শক্তিশালী চারা। আর সেই চারা পাওয়ার জন্যই দরকার একটি আদর্শ বীজতলা। অনেকে হয়তো বা অনেক ভিডিওতে দেখেছেন যে একটি আদর্শ বীজতলা তৈরি করার জন্য আধুনিক যে পদ্ধতিগুলো থাকে তারা সেই পদ্ধতিগুলোই কিন্তু অবলম্বন করে, কিন্তু আমি এখানে দেখিয়েছি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একদম গ্রামের খেটে খাওয়া মানুষজন যারা বছরের পর বছর একদম প্রাচীন যুগ থেকে অনেক আগে থেকে যেভাবে বীজতলাগুলো প্রস্তুত করেছে, তবে সেইটাই হালকা কিছু পরিবর্তন করে এখন এই আধুনিক সময়ে এসে গ্রামের যে কৃষকরা আছে তারা কিভাবে বীজতলা তৈরি করে সেইটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের কাজ হলো একটি জায়গা নির্ধারণ করা। জায়গাটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এমন জায়গায় যে জায়গাটা একটু সমতল থাকবে, যেখানে খুব সহজে পানি প্রবেশ করতে পারবে এবং খুব সহজে চাইলেই পানিগুলো বের করে দিতে পারবো। এই জমিটা টোটালি নির্ভর করবে আপনি কতটুকু জমির জন্য ধানের চারা রোপণ করতেছেন, কতটুকু জমিতে আপনি ধান লাগাবেন। আমরা যেহেতু এখানে এবার 2 বিঘা জমিতে ধান চাষ করব, সেই ক্ষেত্রে 2 বিঘার জন্য আমার যতটুকু চারা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় আমরা এখানে বেছে নিয়েছি। 2 বিঘার জন্য এখানে আমরা 8 কেজি বীজ নিয়েছি, সেই ক্ষেত্রে আমরা এখানে প্রতি কেজির জন্য 4 কানি জায়গা বেছে নিব। যদি কানির হিসাব করতে হয় তাহলে স্কোয়ার 4 হাত করে চারদিকে স্কোয়ার করে নিলে এখানে আমরা 1 কানি ধরি। অনেক জায়গায় কিন্তু 1 কানি সমান সমান 1 বিঘা হিসাবে তারা গণনা করে। তো আমরা এখানে টোটালি 4 হাত 4 হাত 4 হাত এরকম স্কোয়ার করে যদি 1 কানি হিসাব করি তাহলে এখানে টোটালি আমরা এই 8 কেজির জন্য 4 আসটা 32 কানি, প্রতি কেজির জন্য 4 কানি। এখানে যেহেতু আমরা একদম গ্রাম পদ্ধতিতে বীজতলা প্রস্তুত করতেছি, সেই ক্ষেত্রে এর জন্য আমি ফিতা দিয়ে মেপে বা সেরকম ভাবে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, তার কারণ এখানে একদম সহজ পদ্ধতিতে যেইভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। জায়গা নির্বাচন করার পরে মূল কাজ হচ্ছে সেখানে যে আগাছাগুলো থাকবে, ঘাস থাকবে, সম্পূর্ণ ঘাস কিন্তু একদম উঠিয়ে ফেলতে হবে। আমি যেইভাবে উঠালাম আপনারা এতক্ষণ দেখলেন যে প্রত্যেকটা ঘাস একদম ধরে ধরে কিন্তু সেখান থেকে একদম বেছে বেছে এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে 2 থেকে 3 বার আপনি এই জায়গাটা চাষ করবেন। আর চাষ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। পানি থাকলে প্রথমত আপনাদেরকে জমি চাষ করা সুবিধা হবে, দ্বিতীয়ত সেই জমিতে কাদার সৃষ্টিটা বেশি হবে আর মাটিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে একদম ভেঙে যাবে। তাহলে আপনি বীজতলাটা খুব সুন্দর করে আপনি মাটি যেই দিকে সরাইতে চান সেইভাবে সরায় কিন্তু আপনি বীজতলাটা প্রস্তুত করতে পারবেন। সম্পূর্ণ চাষ করার পরে পরবর্তী ধাপ হলো এই জমির চারপাশের যে আইলটা আছে সেই আইলটা কিন্তু একদম শক্তপোক্ত এবং খুব উঁচা করে খুব শক্ত করে বাঁধতে হবে, যেন বাহিরের পানি সেরকম ভাবে প্রবেশ না করতে পারে এবং ভিতরের যে পানিগুলো থাকে সেটা যেন বাহিরের দিকে চলে না আসে। এইটা আইল বাঁধার পরবর্তীতে এইটার ভিতরে চাষ করার পরে যে ঘাসের মোথাগুলো থাকবে, ঘাসের গোড়াগুলো থাকবে, সেইগুলো একদম একটা একটা করে সুন্দর করে বেছে এগুলাকে আলাদা করে ফেলতে হবে। পরিষ্কার করার পরে আপনাকে সেই জমিটা একবারে সুন্দর মতন মই দিয়ে সমান করতে হবে, কারণ বীজতলা যদি সমতল না হয়, বীজতলা যদি সমান না হয়, সেখানে যদি পা গাড়ার যে চিহ্নগুলো সেগুলো থাকে বা কোথাও পানি বেশি বেঁধে থাকবে, কোথাও পানি কম বেঁধে থাকবে, এরকম অবস্থা যদি হয় তাহলে কিন্তু আপনার চারাগুলো উৎপাদনের সমস্যা হবে, চারা কম বেশি হবে, কোথাও চারা বেশি হবে, কোথাও চারা কম পড়বে, এরকম সমস্যা কিন্তু হবে। তো এইটার জন্য প্রপার ভাবে একদম এই পাটিগুলো একদম সমান করতে হবে। তো সমান করার জন্য আমি এখানে কলা গাছ বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে কলা গাছে কিন্তু মাটি সমান করা খুবই একদম সহজ একটা বিষয়। প্রথমত এই কলা গাছটা অনেক ভারী বা ওজনের হয়, দ্বিতীয়ত এই কলা গাছটা গোল আকৃতির এবং পিচ্ছিল জাতীয় হয়, যার কারণে যে দিক দিয়ে নেওয়া যায় এটা একদম সুন্দরভাবে মাটি কেটে কিন্তু যেখানে কম থাকে সেখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে যায়। আর যখন মাটিটা সমান করা হবে একদম সম্পূর্ণভাবে, এর পরবর্তীতে আপনাকে বীজতলায় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন সেটা বেড আকৃতির সৃষ্টি হয়। তার মানে আপনার চারপাশে যে আইলগুলো থাকবে সেই আইলের সাইড একটু ঢালু থাকবে এবং মাঝখানে যেই জায়গাটা থাকবে সেটা কিন্তু একটু উঁচু থাকবে। এইটার মূল কারণ হচ্ছে চারাটা রোপণ করার পরে বৃষ্টি হয়ে যায়, তাহলে এইটার ভিতরে যদি একদম পরিপূর্ণ পানি থাকে তাহলে কিন্তু যে বীজগুলো আপনি সেখানে বপন করবেন সেই বীজগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বা একত্রিত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সেভাবে ঢালু প্রকৃতির হয় তাহলে দেখা গেল উপরে পানি বাঁধবে না, যেই পানিগুলোই হবে সেগুলো কিন্তু সাথে সাথে একদম চুষে কিন্তু একদম যেই চার সাইডে যে ড্রেনগুলো আছে সেই ড্রেনের মধ্যে কিন্তু চলে যাবে।
আলহামদুলিল্লাহ আমাদের যে বীজতলাটা সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। দেখতে পারতেছেন একদম খুবই সমান আকৃতির হয়েছে এবং যে চার সাইডে আছে সেই চার সাইডে কিন্তু একটু ঢালু রেখেছি। তো এখন আমরা আমাদের যে বীজগুলো আছে সেগুলো আমরা বপন করে দিচ্ছি। বীজগুলো বপন করার আগে অবশ্যই যদি আপনারা সেখানে জৈব জাতীয় সারগুলো ব্যবহার করতে চান তাহলে সেইটা বীজ বপন করার আগে বা মাটি সমান করার আগে কিন্তু আপনারা সেটা দিতে পারেন। এগুলোর মধ্যে যে কীটনাশকগুলো ব্যবহার করা প্রয়োজন সেইগুলো কিন্তু আপনারা এই বীজ বপন করার আগে কিংবা বীজ বপন করার পরেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। যেরকম আমরা এখানে আমাদের বীজতলাতে এখানে কেঁচো মরার জন্য যে দানাদার ব্যবহার করেছি এবং ইউরিয়া এবং যে ড্যাপ জাতীয় যে সারগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এর সাথে সাথে আমি এখানে কিছু পটাশও ব্যবহার করেছি। ধানের বীজ থেকে চারা অঙ্কুরিত করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে এই বিষয়ে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিংক আমি দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী যে কোনো বিষয়ে যে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।